দর্শক, খুবই গরম একটা সংবাদ আজকে আপনাদের সাথে শেয়ার করবে। এই মুহূর্তে সবাইকে বলবো ভিডিওটি আপনারাও শেয়ার করে দিবেন। দেখেন, সংবাদটা হলো ডক্টর ইউনূসের বিরুদ্ধে বা ডক্টর ইউনূসের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ। বুঝতে পেরেছেন? এই তো ২ মাস আগেও কিন্তু বাংলাদেশের সরকার প্রধান ছিল, প্রধান উপদেষ্টা ছিল ডক্টর ইউনূস। এখন তারও কিন্তু দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে। দর্শক, বুঝতেই পারছেন যে পরিস্থিতি কেমন হতে যাচ্ছে। তাহলে কেনই তাকে আইনি নোটিশ দেওয়া হলো? কি অপরাধ তিনি করেছে? বিস্তারিত জানাবো আজকে আপনাদেরকে। তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখলে আপনারা সেটা জানতে পারবেন। চলুন আমরা মূল নিউজে চলে যাই। আহ বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি সিগন্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম এ নোটিশ পাঠান। হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে এ সিগন্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সব উপদেষ্টার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। আইনি নোটিশের বিষয়টি নিজে ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন আইনজীবী এম আশরাফুল ইসলাম। তিনি বলেন, হামের মতো টিকার কারণে হামের মতো টিকাকরণের ব্যবস্থাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে প্রাইভেট খাতে দেওয়া অশুভ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে ডক্টর ইউনূস সহ সব উপদেষ্টার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে সিগন্যাল নোটিশ প্রেরণ করেছি। দর্শক, সিগন্যাল নোটিশটি যে প্রেরণ করেছে এটা কি ঠিক করেছে না ভুল করেছে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। আর দেশে যে হামের বর্তমানে পরিস্থিতি, অনেক শিশু মারা গিয়েছে, অনেকে আক্রান্ত হয়েছে। তো আমরা বর্তমান যিনি সরকার রয়েছে তার কাছে আকুল আবেদন জানাবো, অতি দ্রুত সব জেলায় জেলায় এই হামের টিকার ব্যবস্থা করে দিন। আর ইউনূস সরকারে থাকাকালীন যদি এই হামের বিষয়টি নিয়ে সে যদি ষড়যন্ত্র করে থাকে, কোনো অনৈতিক কাজ করে থাকে, তো অবশ্যই তাকে শাস্তির আওতায় আনতে হবে। কেননা এই যে এত বড় একটা ক্ষতি হচ্ছে, দেশের বিভিন্ন জায়গার শিশুগুলো মারা যাচ্ছে, এর দায়ভার নেবে কে? যদি সে এর সাথে জড়িত থাকে অবশ্যই তাকে এর দায়ভার নিতে হবে। দর্শক, এটা সাধারণ জনতার মনের কথা। তো আপনাদের মতামতকে কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি শেয়ার করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। বিএনপি সরকার কিন্তু অবশেষে বিপদে পড়তে যাচ্ছে। 11 দলীয় জোট কিন্তু মাঠে নেমে পড়েছে। দর্শক শ্রোতা, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন, নির্বাচনে জয়ের পর বিএনপি বদলে গেছে, ভুলে গেছে আগের ওয়াদা জামাতে নামের। দর্শক শ্রোতা, আগের ওয়াদা কেন ভুলে গিয়েছে বিএনপি? কেন জনগণকে ভোকাস দিয়ে নির্বাচনে জয়ী হয়ে তারপরে সেই আগের ওয়াদা ভুলে গেল? তাহলে কি মুনাফিকি কাজ করলে সেই বিএনপি? দর্শক, আপনারা সকলেই জানেন হ্যাঁ ভোটে ভোট দিতে বলেছিল যেমন 11 দলীয় জোট, তার সাথে সাথে হ্যাঁ ভোটে ভোট দিতে বলেছিল জনাব তারেক রহমান। কিন্তু এই হ্যাঁ ভোট বাস্তবায়ন করতে চাচ্ছে না তারেক রহমানের সরকার। এজন্যই কিন্তু জামাতে নামে ডাক্তার শফিকুর রহমান এই কথাটি বলেছে। চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই, তাহলে সবকিছু খোলাসা হয়ে যাবে, আপনারা সবকিছু বুঝতে পারবেন। আর ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই। নির্বাচনে জয়লাভের পর বিএনপি বদলে গেছে বলে অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামের নামে ডাক্তার শফিকুর রহমান। শনিবার 4 এপ্রিল বিকালে রাজধানীর দক্ষিণ পীরবাগে আয়োজিত ঈদ পূর্ণ মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে এমন অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। বিরোধী দলীয় নেতা বলেন, ইতিমধ্যে জাতীয় জীবনে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। যে জুলাই আজকের এই পরিবেশ আমাদের দিল, যে জুলাই 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন এনে দিল, সেই জুলাই একসঙ্গে দুটি নির্বাচন দিয়েছিল, একটি সংসদ নির্বাচন এবং অন্যটি গণভোটের নির্বাচন। দুই নির্বাচনে জনগণ তাদের মূল্যবান রায় দিয়েছে। প্রথমটিতে যেভাবেই হোক একটি দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং সরকার গঠন করেছে, কিন্তু গণভোটের সংস্কারের পক্ষে সংবিধানের যেসব আইনের কারণে এতদিন জনগণ অধিকার হারাচ্ছিল, ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, সেই জায়গাগুলো পরিবর্তন করে 68.1% মানুষ সংস্কার করার পক্ষে রায় দিয়েছে। কিন্তু এই গণভোটের গণরায় ইতিমধ্যে সরকারি দল অস্বীকার করেছে। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমি যেমন গণভোটে হ্যাঁ ভোট চেয়েছি, প্রধানমন্ত্রী তারেক রহমানও হ্যাঁ ভোট চেয়েছেন। গণভোটের এই দাবি আমরা বলার আগে তাদের নেতা সালাউদ্দিন আহমেদ প্রথমে দাবি জানিয়েছিলেন যে
গণভোটের মাধ্যমে এই সংস্কারের রায়কে আইনি বৈধতা দিতে হবে। আমরা সেটি সমর্থন করেছিলাম। ভোটের দিন পর্যন্ত আমাদের অবস্থান এক ছিল, কিন্তু ভোটের রেজাল্ট হওয়ার পর তারা বদলে গেছে। যে মেকানিজমই হোক, যখনই তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, এরপরই তারা অতীতের সব ওয়াদা ভুলে গেছে। বিএনপির নির্বাচনী ইশতেহারের কথা উল্লেখ করে তিনি বলেন, তারা তাদের দলীয় 31 দফার কথা বলেন। ওই দফার প্রথম দফাই হচ্ছে তারা যদি সরকার গঠন করে, তাহলে তারা একটি সংস্কার কমিশন গঠন করে সংবিধানের এই সব ধারাগুলো সংস্কার করবেন, যে ধারাগুলো অতীতে সরকারের ফ্যাসিবাদী বানিয়েছে। কিন্তু আমরা এখন যখন সংস্কারের কথা বলি, সরকারি দল তখন বলে সংবিধানের কোনো সংস্কারের কথা নেই। বিরোধী দলীয় নেতা বলেন, জনগণের অধিকার চৌকিদারি করা, পাহারাদারি করা আমাদের দায়িত্ব। বিরোধী দলের দ্বারা জনগণের অধিকার লঙ্ঘিত হয় না, লঙ্ঘিত হয় সরকারের দ্বারা। সরকার যদি কোনো জায়গায় জনগণের অধিকার লঙ্ঘন করে, ইতিবাচকভাবে আমরা সেটি ধরিয়ে দিয়ে সহযোগিতা করব। আমাদের সহযোগিতা যদি সরকার গ্রহণ করে, আমরা তাদের ধন্যবাদ দেব। আর যদি আমরা সহযোগিতার চেষ্টার পরও সরকার আমাদের সহযোগিতা গ্রহণ না করে, সংশোধন না হয়, মানুষের অধিকার কেড়ে নিয়ে ক্ষতি করতেই থাকে, তবে আমরা প্রতিবাদ করে যাব, প্রয়োজনে প্রতিরোধ করব। এটা আমাদের নৈতিক দায়িত্ব। দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা জানতে পারলেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান কি বললেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন। আর আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যে বর্তমান সরকার যা করছে সেটাকে ঠিক করছে, নাকি বিরোধী দলীয় নেতা যেটা বললে সেটাই ঠিক। এটা কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। দর্শক শ্রোতা, অবশেষে কিন্তু মুখ খুলেছে নাহিদ ইসলাম বর্তমান সরকারের বিরুদ্ধে। কেন মুখ খুললো? আজকে 11 দলীয় জোট কিন্তু মাঠে নেমেছিল, রাজপথ উত্তাল করে দিয়েছে। অবশেষে তিনি বলতেছে, নাহিদ ইসলাম বলতেছে যে বিএনপি সরকার বিরোধী দল, ক্ষমতায় এসে মুখোশ উন্মোচন হচ্ছে। দর্শক, বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে। সবাইকে বলবো ধৈর্য সহকারে দেখতে থাকুন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। চলুন মূল নিউজে চলে যাই। অন্তর্বর্তী সরকারের সংস্কার ধরে রাখতে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজপথে বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। অর্থাৎ ডক্টর ইউনূসকে সরাসরি রাজপথে নামার আহ্বান জানিয়েছে বর্তমান সরকার জনাব তারেক রহমানের বিরুদ্ধে। বুঝতে পেরেছেন আপনারা কেন রাজপথে নামার আহ্বান জানিয়েছে? চলুন আপনাদেরকে জানিয়ে দেই। নাহিদ ইসলাম বলেন, মানুষের রক্তের উপর দিয়ে আমরা তাদের ক্ষমতা দিয়েছিলাম, তারা আমাদের নিরাশ করেছে, কিন্তু যতটুকু অর্জন সংস্কার সে সময় হয়েছে, সেই অর্জন ধরে রাখতে তাদের মাঠে নামতে হবে। ডক্টর ইউনূসকে আমি রাজপথে বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি। অর্থাৎ তিনি বুঝাইতে যাচ্ছে যে রক্তের উপর দিয়ে আমরা তাদের ক্ষমতা দিয়েছিলাম। কাকে ক্ষমতা দিয়েছিল? ডক্টর ইউনূসের হাতে। যতটুকু সংস্কার হয়েছে, কিন্তু এখন সেই সংস্কারগুলো আর হচ্ছে না, বা বর্তমান সরকার সেটা করছে না, যার কারণে ডক্টর ইউনূসকেও মাঠে নামার জন্য আহ্বান জানিয়েছে নাহিদ ইসলাম। আচ্ছা, শনিবার 4 এপ্রিল দুপুরে পবিত্র ওমরা পালন শেষে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ আহ্বান জানান নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের সবাইকে তাদের জারি করা অধ্যাদেশ বাতিলের বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে ছিলেন, ডক্টর ইউনূস, আসিফ নজরুল সহ উপদেষ্টাদের দায়িত্ব নিতে হবে। তারা এই অধ্যাদেশগুলো করেছিলেন। এখন যে বাতিল হচ্ছে, এগুলো নিয়ে তাদের কথা বলতে হবে। ডক্টর ইউনূসকে মুখ খুলতে হবে। তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গেছে, আর এখন অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে, সংস্কার হবে না, তারা কোনো কথা বলবে না, কেরিয়ারে ফিরে যাবে, এটা হবে না। জনগণের কাঠগড়ায় তাদের দাঁড়াতে হবে। রাজপথে আন্দোলনের বিষয়ে তিনি বলেন, আমরা সংসদের মাধ্যমে চেয়েছিলাম, সংসদে যেহেতু উপযুক্ত সমাধান আমরা পাচ্ছি না, তাই রাজপথে অবস্থান নিতে হচ্ছে। আমরা চাই সংবিধান সংস্কার পরিষদ হোক, অধ্যাদেশগুলো আইনে পরিণত করা হোক। বিএনপি সরকার বুঝতে পারছে না যে সামনে অর্থনৈতিক মন্দা আসছে। এই অবস্থায় সরকারের উপর যদি জনগণের আস্থা না থাকে, বিএনপি সরকার পরিচালনা করতে পারবে না। ওমরা করতে সৌদি আরব যাওয়ার আগেই অধ্যাদেশগুলো নিয়ে কি হতে যাচ্ছে তা বুঝতে পেরেছিলেন মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, এখন যা হচ্ছে তা প্রত্যাশিত না। 5 আগস্ট থেকেই শুরু হয়েছে। আমরা সংস্কার চেয়েছিলাম, বিএনপিও বলেছিল নির্বাচন। বিএনপি 2/3 ভোট পাওয়ার পর কোনো কিছুই তোয়াক্কা করছে না, এমন অভিযোগ করে এনসিপি আহ্বায়ক বলেন, গণভোটের গণরায় বাতিল করে দিয়েছে। এখন শুনতে পাচ্ছি গুরুত্বপূর্ণ অধ্যাদেশের 10 থেকে 12টি তারা সংসদে আনছে না, তারা সেগুলোকে আইনে পরিণত করবেন না। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ গুম প্রতিকার, মানবাধিকার কমিশন, বিচারপতি নিয়োগ অধ্যাদেশ রয়েছে। এগুলো বাতিল করে তারা আসলে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, যেখানে নির্বাহী বিভাগের
নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করতে চাচ্ছে। বিএনপির অধিকাংশ নেতাই গুমের শিকার হয়েছে, সেটি দলটিকে স্মরণ করিয়ে দিয়ে নাহিদ ইসলাম বলেন, এই গুমের অধ্যাদেশও তারা বাতিল করে দিতে চাচ্ছে। এই অধ্যাদেশ আইনে পরিণত না হলে বিএনপি কলঙ্ক মুক্ত হবে না। সামগ্রিকভাবে বিএনপি একটি সংস্কার বিরোধী দল, এমন মন্তব্য করে তিনি বলেন, গত ১৬ বছর তারা নির্যাতিত নিপীড়িত হয়েছে, আন্দোলনের সংগ্রাম করেছে, কিন্তু মানুষ তাদের আন্দোলনে সাড়া দেয়নি, কারণ তাদের নেতৃত্বে কখনো আস্থা ছিল না মানুষের। এখন ক্ষমতায় এসে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। দর্শক, বিস্তারিত জানলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন, পেজে নতুন হলে ফলো করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফেজ। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে কেন্দ্র করে শিশির মনিরের খোলা চিঠি। দর্শক, কি আছে সেই চিঠিতে লেখা, এবং জামাত নেতা শিশির মনির কেন প্রধানমন্ত্রীকে এমন চিঠি দিল, বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই সবাইকে বলবো, একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে সবকিছু পানির মতো খোলাসা হয়ে যাবে, আপনারা জানতে পারবেন। চলুন তাহলে কথা কেন, সরাসরি মূল নিউজে চলে যায়। আর হ্যাঁ, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সুনামগঞ্জ অন্যান্য হাওড়ে জেলার কৃষকদের বাঁচাতে বৃষ্টির পানিতে সৃষ্টি জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে খোলা চিঠি লিখেছেন জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। শুক্রবার ৩ এপ্রিল সকালে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি এ চিঠি লেখেন। চিঠিতে শিশির মনির বলেন, আমি জানি না এই চিঠি আপনার দৃষ্টিগোচর হবে কিনা, তথাপি বুক ভরা আশা নিয়ে আপনাকে লিখছি। তিনি বলেন, আমরা হাওর পাড়ের মানুষ, একটি মাত্র ফসলই আমাদের জীবন, সেই ফসল জলাবদ্ধতার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। সমাধানের জন্য অনেকেই সাধ্যমতো চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী বলেন, আপনার মূল্যবান সময়, অনেক ব্যস্ত আপনি, অনেক কাজ আপনার হাতে, তবুও আপনার দৃষ্টি আকর্ষণ করছি সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জের নেত্রকোনা সহ আশেপাশের এলাকার জলাবদ্ধতা নিরসনের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। সরজমিনে যেন প্রধানমন্ত্রী তার এলাকা পরিদর্শন করেন, এমন আহ্বান জানিয়ে শিশির মনির বলেন, প্রধানমন্ত্রী কষ্ট করে হেলিকপ্টারে একবার ঘুরে আসতে পারেন, দরকার মনে করলে দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদের কাজে লাগাতে পারেন, নিশ্চয়ই আপনার প্রশাসন আরো কার্যকর পদক্ষেপ নিতে পারবে। দিরাইশাল্লায় অনেক বেশি খাল খনন প্রয়োজন জানিয়ে জামাতের এই নেতা বলেন, আপনার শাসন আমলে খাল খনন কর্মসূচি শুরু করেছেন, আপনার বাবাও এই কাজের মাধ্যমে জনপ্রিয় হয়েছিলেন। আমাদের এলাকায় দিরাইশাল্লা বেশি করে খাল খনন করা দরকার, অপরিকল্পিত বাঁধ অনেক ক্ষতি করছে, আমি আশা করি আপনি পারবেন ইনশাআল্লাহ। চিঠির শেষে নিজের ঠিকানা হিসাবে সুনামগঞ্জের সাল্লা উপজেলার দৌলতপুরের নাম লেখেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী শিশির মনির। দর্শক, আশা করি বিস্তারিত আপনারা শুনেছেন, তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন, আর আমাদের এই পেজে নতুন হলে ফলো করবেন, যারা ইতিমধ্যে ফলো করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সংসদে পীরজাদা হানজালাকে যে জঙ্গি আখ্যা দিয়েছিল, তাও আবার সেনাবাহিনীর সামনেই, এবং কে কথাটি বলেছে এটি কিন্তু সরাসরি সংসদে দাঁড়িয়ে পীরজাদা হানজালা বিচার চেয়েছেন। এখন পর্যন্ত কিন্তু এই কালপিটটাকে খুঁজে পাওয়া যায়নি, যদিও সেনাবাহিনীর সামনেই বলেছে। আমি তো মনে করি সেনাবাহিনীর সামনে যেহেতু বলেছে, এখন আমার সামনে যদি কেউ একটা উদ্ভট কথা বলে ফেলে, আমি যদি দেখি, নিশ্চয়ই তাকে চিনতে পারবো, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার মুখ উন্মোচিত হয়নি। তো অবশেষে সংসদে যখন বিচার চেয়েছেন পীরজাদা হানজালা, তখন স্পিকার কি বলছে চলুন আপনাদেরকে একটু বিস্তারিত জানাই। ওই যে জঙ্গি এমপি যাচ্ছে ভাইরাল সেই ঘটনার সিসিটিভি ফুটেজ তদন্তের নোটিশ দিতে বলেছেন স্পিকার মেজর হাফিজ। জাতীয় সংসদ ভবন এলাকায় এক সংসদ সদস্যকে জঙ্গি বলে সম্বোধনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট এমপি। বৃহস্পতিবার 2 এপ্রিল জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমেদ হানজালা। বিষয়টি আমলে নিয়ে তদন্তের জন্য সংশ্লিষ্ট সংসদ সদস্যকে নোটিশ দিতে বলেন স্পিকার। হানজালা বলেন, গত 30শে মার্চ আপনার সহধর্মিণীর জানাজায় অংশ নিতে গিয়ে দক্ষিণ প্লাজা দিয়ে প্রবেশের সময় পিছন থেকে কেউ
তাকে ওই যে জঙ্গি এমপি যাচ্ছে বলে ডাক দেন। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভিডিও নিয়ে আলোচনা শুরু হয়। হানজালা বানু একজন বর্তমান সংসদ সদস্যকে সংসদ ভবনের কাছেই এভাবে জঙ্গি বলা অত্যন্ত দুঃখজনক এবং এতে সংসদের মর্যাদা ক্ষুণ্ণ হয়। তিনি ধারণা করেন তার মাথায় পাগড়ি ও সাদা পাঞ্জাবি পরিহিত থাকার কারণেই তাকে এভাবে সম্বোধন করা হতে পারে। আল্লাহ নবীর সুন্নত পোশাক কখনোই জঙ্গিবাদের প্রতীক হতে পারে না। আপনার কি মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পোশাকগুলো পরিধান করেছে, সেই লেবাস, সেই সুন্নতি পোশাক পরলেই কি একজন মানুষ জঙ্গি হতে পারে? কাদের কাছে জঙ্গি মনে হয় বুঝতেই পারছেন। যেগুলো মনে করেন যে কচুতলা, যেগুলো মনে করেন ঝোড় জঙ্গলে যাদের বাবার কোনো ঠিকানা নাই, তাদের কাছে টুপিওয়ালাদের দেখলে জঙ্গি মনে হয়। হ্যাঁ, যাদের বাপের ঠিক নাই ভাই, যাদের বাপের ঠিক থাকবে কিভাবে? একজন মনে করেন যে টুপিওয়ালা, তারাই তো বাপ মায়ের বিবাহ পড়ায়, তাই না? আবার সন্তান জন্ম নেওয়ার পরে কানে আযান দেয় এবং মৃত্যুর পরে তারাই তো জানাজা পড়ায়। তো আসলে যাদের মা-বাবার বিবাহই হয় নাই, অবৈধ সন্তান যারা, তারাই তো একমাত্র টুপিওয়ালাদের দেখলেই জঙ্গি বলতে পারে। তাদের তো জারজ সন্তান, তাদের তো ভাই বাপ নাই, হ্যাঁ? তাদের আলেম ওলামাদের দরকার নাই। আবার মৃত্যুর পরে কুকুরের মতো মনে করেন যে তাদেরকে মাটির মধ্যে কুত্তার মতো আ গেড়ে রাখা হবে, পুঁতে রাখা হবে। তো এরাই তো টুপিওয়ালাদেরকে জঙ্গি বলবে। এটাই স্বাভাবিক ভাই, এটাই স্বাভাবিক। তো যাই হোক, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য স্পিকারের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, সংসদ ভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী ও সার্জেন্ট অ্যাট আর্মসকে আর্মসের মাধ্যমে দোষীদের শনাক্ত করা হোক। তার মতে এ ঘটনা শুধু ব্যক্তিগত নয়, বরং সংসদ প্রশাসনের মর্যাদার সঙ্গেও জড়িত। জবাবে স্পিকার বিষয়টি অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, এ বিষয়ে বিশেষ অধিকার প্রশ্নে নোটিশ দিলে তা বিবেচনা করা হবে। অবশ্যই বিবেচনা করতে হবে এবং বিচার করতে হবে। এটা আমাদের সাধারণ জনতার দাবি। দর্শক, আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখলেন, শুনলেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন। আর যারা নবীর সুন্নতে পাগড়ি পরে, নবীর সুন্নতে দাড়ি রাখে, যারা টুপি পাঞ্জাবি পরে, তারা কি আসলেই জঙ্গি? তাদের দেখলে যাদের জঙ্গি মনে হয়, আসলে কি তাদের বাপ-দাদার বা বাপের কোনো অস্তিত্ব আছে কিনা? আমার প্রশ্ন আপনাদের কাছে রয়ে গেল। একটু কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন। পরবর্তী নিউজ নিয়ে দেখা হবে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। তারেক রহমান ক্ষমতায় আসার পরে একের পর এক যেন বিপাকে পড়ছে। সবচাইতে বেশি বিপাকে পড়েছে বর্তমান কয়েকটা প্রেক্ষাপট নিয়ে। তার মধ্যে একটা রয়েছে হলো জ্বালানি তেল। এই যে বর্তমান কি পরিস্থিতি ভাই, আজকে বাজার করতে গিয়েছিলাম, হাত ভরা বাজার। বাড়িতে আসতে গেলে প্রায় আপনার আধা মাইলের মতো মানে হেঁটে আসতে হয় আমার বাড়ি পর্যন্ত। তো আমি আর আমার এক চাচতো ভাই, ২ জনের অবস্থা হাতের মনে করেন যে কর ফুলে গিয়েছিল। মানে মোটরসাইকেল নিয়ে বের হতে পারিনি। কেন বের হতে পারিনি? তেল নাই তো ভাই। আর তেল যদি না থাকে মোটরসাইকেল নিয়ে, মোটরসাইকেলই আমি ঠেলবো নাকি মোটরসাইকেল আমারে ঠেলবে? তো এই পরিস্থিতি নিয়ে অবশেষে কিন্তু জ্বালানি মন্ত্রীকে উদ্দেশ্য করে সরাসরি হাসনাত আব্দুল্লাহ কিছু প্রশ্ন রেখেছে। হ্যাঁ? কিছু প্রশ্ন রেখেছে। আচ্ছা, আপনার এলাকার কি অবস্থা? আমি মনে করি যে প্রত্যেকটা এলাকার একই অবস্থা। তেল পাচ্ছেন না আপনারা, বের হতে পারছেন না গাড়ি নিয়ে। এবং কি আ জরুরি কোনো জায়গায় যেতে গেলেও আপনি এর আগে মোটরসাইকেল টান দিয়ে চলে যেতেন, কিন্তু এখন আর সেই উপায় নেই। কেননা আপনার গাড়িতেই তেল নেই, আপনি কিভাবে গাড়ি বের করবেন? এখন তো যে পরিস্থিতি হয়েছে, গাড়িটা সুন্দর করে বাড়ির মধ্যে রেখে তাকে কাফনের কাপড় পরিয়ে আজীবনের জন্য জানাজা করতে হবে হয়তো। তবে এদিক দিয়ে ফুয়েল কার্ড ব্যতীত কিন্তু তেল দিচ্ছে না। অন্যদিকে আবার ঘটনা ঘটছে কি ভাই জানেন? বাংলাদেশে তো মনে করেন যে আপনার আ ১০০% মোটরসাইকেলের ভিতরে ২০% হয়তো কাগজপাতি আছে, বাকি ৮০% কাগজপাতি নাই। তাদের তো অবস্থা খুবই খারাপ। এখন এই যারা টিকটকার আছে তাদের তো অবস্থা বলবোই না ভাই। বিশাল, বিশাল মনে করেন যে রামছাগলের মতো গাড়ি নিয়ে তারা রাস্তায় বের হয়। একদম কাঁথা পাড়তে, পাড়তে যায়। এখন তো তাদের তেলই নাই, কাঁথা পারবে কিভাবে ভাই? এই একদিক দিয়ে যেমন সুবিধা হয়েছে, অন্য দিক দিয়ে আমাদের মতো মানুষদের ভাই অসুবিধা হয়ে গিয়েছে। তো যাই হোক, হাসনাত আব্দুল্লাহ কি বলছে চলুন আপনাদেরকে একটু বিস্তারিত জানাই। আ তেল প্রসঙ্গে জ্বালানি মন্ত্রীকে হাসনাত আব্দুল্লাহর প্রশ্ন। সংসদে দাঁড়িয়ে কি প্রশ্ন করেছে? জ্বালানি তেলের জন্য রাস্তায় গাড়ির দীর্ঘ সারি তৈরি হলেও সরকার কেন এই সমস্যাটি এড়িয়ে যাচ্ছে? এ বিষয়ে সংসদ অধিবেশনে প্রশ্ন তুলেছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার ২ এপ্রিল বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের প্রথম প্রশ্নের উত্তর পর্বে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি এই প্রশ্ন রাখেন। সংসদে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা দেখতে পারছি ধীরে ধীরে পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আজকে সিলেটের পাম্প বন্ধ হয়ে গেছে। রাস্তায় গাড়ির দীর্ঘ সারি এবং সবাই প্রত্যাশিত সেবা পাচ্ছে না। কিন্তু দুঃখজনক বিষয় যে সরকার এ বিষয়টি এড়িয়ে যাচ্ছে। মন্ত্রী কি দেখতে পাচ্ছেন না এই দীর্ঘ সারি? মন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরো বলেন, মন্ত্রী এই সমস্যাটি মেনে নেওয়ার পরিবর্তে আগের মতো এড়িয়ে যাওয়ার এক ধরনের প্রবণতা
দেখা যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন রাখেন, তিনি কি দেখতে পাচ্ছেন না গাড়ির দীর্ঘ সারি এবং ধীরে ধীরে পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গাতে উনি কবে এই সমস্যা যথাযথ উনি সমাধান দেবেন এবং তিনি সমস্যাটি মেনে নেবেন কিনা, এরা প্রশ্ন রেখেছেন। জবাবে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, যে পরিমাণ তেল দেওয়ার কথা দেওয়া হচ্ছে, কিন্তু ইরান ঘটনার পর আগে যা ১.৫ দিনে বিক্রি হতো, এখন তা ২ ঘন্টায় বিক্রি হয়। মানুষ আতঙ্কিত হয়ে লাইনে দিচ্ছে, তবে জ্বালানি নেই, এটি সত্য নয়। গ্যাস সংকট প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, দেশে যে গ্যাস সঞ্চালন লাইন আছে অনেক পুরনো এবং গ্যাসের উত্তোলনের কমের জন্য চাপ কমে গেছে। সেজন্য প্রেসার কম থাকে, সেজন্য মাঝে মাঝে গ্যাসের লাইন যায় না। আমরা একটা প্রকল্প নিয়েছি, প্রকল্পটা বাস্তবায়ন করতে সময় লাগবে। এটা হলো মন্ত্রী সাহেবের কথা। আর হাসনাত আব্দুল্লাহকে কি প্রশ্ন রাখছে সেটা আপনারা শুনলেন। আজকে দেখলাম এলপি গ্যাসের দাম ৩৮৭ না কয় টাকা জানি বেড়েছে। এখন ভাই পাছা মারা দেখা ছাড়া উপায় নাই। এখন এই নিজের পাছা দিয়েই পাদত একটা গ্যাস। ওইটা বাইর করে ফিরে রান্না করে খাওয়া লাগবে। তাছাড়া ভাই ওই সিলিন্ডার কিনে আর রান্না করে খাওয়া লাগবে না ভাই। যাদের আমাদের এসব এলাকায় তো মনে করেন যে মানে গ্যাস লাইন নাই। এগুলো আমরা সিলিন্ডার কিনে রান্নাবাড়ি করি, আমাদের পরিবার রান্নাবাড়ি করে। এখন যে পরিবেশ তৈরি হচ্ছে বা যেভাবে দাম বাড়লো, তাতে বোঝা যাচ্ছে নিজের পাছার সাথে পাইপ লাগিয়ে ওখান থেকে যা গ্যাস উৎপন্ন হবে, পাত দেবো, ওই পাত দিয়েই রান্না করে খাওয়া লাগবে। তাছাড়া উপায় নাই। তো ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। হাসনাত আব্দুল্লাহর কথার সাথে আপনার একমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।